নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন প্রথমেই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি চেষ্টা করি বাংলা সাহিত্যের এমন কিছু সাহিত্যিকের গল্প শোনানো যাদের গল্পগুলো বহুশ্রুত নয়, কিন্তু তারা বাংলা সাহিত্য রচনায় এক একটি রত্ন। এরকমই একজন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আমি বিগত কয়েকটি পর্ব ধরে আপনাদের শোনাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় তার বউ সিরিজের বিভিন্ন রকম বাঙালি বউয়ের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একটি গল্প রচনা করেছেন। তার এই গল্প সংকলনে অর্থাৎ বউ সিরিজের গল্প সংকলনে বিভিন্ন বউয়ের নিজস্ব চরিত্র এবং তাদের ভালো লাগার মন্দ লাগার কথা তিনি তার গল্পের সৃষ্টি করেছেন। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ উপন্যাসটি পঞ্চম গল্প সংকলন তার, এবং এটা 11তম মুদ্রিত গ্রন্থ। এই গ্রন্থে তিনি দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, বিপত্নিকের বউ, আরও অনেক ধরনের বউয়ের কাহিনীর বর্ণনা দিয়েছেন। এবং শুধু তাই নয়, তাদের সুখ দুঃখ, চাওয়া পাওয়া, প্রত্যাশাও যে বিচিত্র তারও বর্ণনা করেছেন। আজকে আমি শোনাব চতুর্থ পর্ব। এই পর্বের নাম বিপত্নিকের বউ। অর্থাৎ বিপত্নিক স্বামীর সঙ্গে এমন একজনের বিবাহ হয়েছে, তার জীবন কাহিনীর বর্ণনা আছে এই বিপত্নিকের বউয়ের পর্বটিতে। দেখুন কেমন লাগে। চলুন শুরু করা যাক আজকের নতুন পর্ব। প্রতিমার বাবা নেহাত গরিব নন, প্রতিমাকেও দেখিতে নেহাত খারাপ বলা চলে না। আরও কিছুদিন চেষ্টা করিলে বিবাহের অভিজ্ঞতাবিহীন ভালো একটি কুমার বর তার অবশ্যই জোগাড় করা যাইত। তবে বিপত্নিক রমেশের হাতে তাকে সমর্পণ করাই বাপ মা ভালো মনে করিলেন। একবার বিবাহ হইয়াছিল এবং বছর 6 বয়সের একটি ছেলেও আছে তার। এই দুটি খোঁজ ছাড়া পাত্র হিসেবে রমেশ একেবারেই খারাপ নয়, তার তুলনা চলে না। মোটে 31 বছর বয়স, দেখিতে খুবই সুপুরুষ, 300 টাকা মাইনে, সরকারি চাকরি, আর কি চাই? উচ্চ শিক্ষা, নম্র স্বভাব। অর্থাৎ রমেশের জুড়ি কিন্তু মেলা ভার। এমন পাত্র হাতছাড়া কে করে? রমেশ নিজেই মেয়ে দেখতে গিয়েছিল। বিবাহের আগে প্রতিমাও তাকে দেখিয়াছিল। দোজপুরে শুনিয়া তার একটু মনে সংশয় ছিল। প্রতিমার মনে যতখানি বিতৃষ্ণা আসিয়াছিল, রমেশের সুন্দর চেহারা দেখিয়া সেটা কিন্তু কমিয়া গেল। কমিয়া গেলেও সবটুকু কমিয়া যাওয়ার কিন্তু পরিচয় পাওয়া গেল না। অর্থাৎ সবটুকু কিন্তু দুঃখ তার কমিল না, বিরুদ্ধ ভাবটা যেন একটু বাড়িয়াই গিয়াছিল। এ পর্যন্ত মনের বিরূপ ভাবটা ছিল একটা কাল্পনিক ব্যক্তির উপর, অতএব সেটা তেমন জোরালো হইয়া উঠিতে পারে নাই। রমেশকে দেখিবার পর সে অসাধারণ রূপবান পুরুষ বলিয়াই আরেকটি মেয়ে যে 4-5 বছর ধরিয়া তাকে ভোগ করিয়া দখল করিয়াছিল, এই ব্যাপারটা প্রতিমার মনে ভয়ানক অশ্লীল হইয়া উঠিল। এর কারণটা জটিল। রমেশের আর কোনো পরিচয় তো তখনও সে পায় নাই, শুধু বাহিরটা দেখিয়াছিল।
আগে স্ত্রীর সঙ্গে বাহিরের এইরূপ সংক্রান্ত সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক কল্পনা করা প্রতিমার পক্ষে সম্ভব ছিল না। ভাবি বরের কথা ভাবিতে গেলেই লোকটা তার মনে উদিত হইত। স্বামীর সম্বন্ধে প্রতিমার এই অসুচি বোধ অনেকটা কাটিয়া গেল। স্বামী গৃহে মৃতা সতীনের একখানা বড় ফটো দেখিয়া, না সেরকম মূর্তি বউটা ছিল না, যাকে দেখলেই টের পাওয়া যায় রূপবান স্বামীকে ক্লেদাক্ত বাহুতে দিবারাত্র বাঁধিয়া রাখা ছাড়া আর কিছুই সে জানে না। গোলগাল হাসি খুশি মুখখানা, ভাসা ভাসা চোখ, সরল শান্ত দৃষ্টি, কোলে বছর দুয়েকের একটা ছেলে। ফটো তোলার সময় হাতটা নাড়িয়া যাওয়ার জন্য একটু কাঁপিয়া গিয়াছে, ঘষা ঘষা হইয়া গিয়াছে। কাপড় পরিবার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি সব মিলিয়া প্রমাণ করিতেছে বউটি ছিল নিতান্তই গো বেচারি, ভালো মানুষ, রমেশের বউ বলিয়া যেন ভাবাই যায় না। ফটোখানা প্রতিমা দেখিল দ্বিতীয়বার স্বামী গৃহে গিয়া প্রথম দিন দুপুরবেলা। রাত্রে রমেশের সঙ্গে দেখা হওয়ার আগেই। বিবাহের পর প্রথম দফায় যে কদিন তাকে দেখাশোনা করিয়াছিল বা দেখাশোনা হইয়াছিল তার মধ্যেই রমেশ একেবারে স্ত্রীর কাছে ঘেঁষিবার চেষ্টা করে নাই, সেটাই রক্ষে। সুন্দর স্বামীটির উপর যে নিবিড় ঘৃণার ভাব প্রতিমার মনে তখন ছিল, একটা সে কেলেঙ্কারি করিয়া বসিতে পারিত। এবার মানসীর ফটোখানা দেখিয়া মন একটু সুস্থ হওয়ার রাত্রে রমেশ আলাপ করিবার চেষ্টা করিলে দু চারটে প্রশ্নের জবাব দিতে প্রতিমা কার্পণ্য করিল না। রমেশের মৃদু কণ্ঠ, শান্ত ভাব, উদাসীনের মতন কথা বলিবার ভঙ্গি ভালোই লাগিল প্রতিমার। রাত বাড়ে, প্রতিমার ঘুম পায়। শয়নের কথা রমেশ কিছুই বলে না। খাটের এক প্রান্তে সে একটা দিকে বসে আছে, আর অপর প্রান্তে প্রতিমা পা ঝুলাইয়া বসিয়া আছে তো বসিয়াই আছে। কীরকম মানুষ প্রতিমা যেরকম ভাবিয়াছিল সেরকম তো নয়, একটু যেন রহস্যের আবরণ আছে চারিদিকে। রমেশ একসময় বলিল, আগে থেকে এসব কথা বলে নেওয়াই ভালো, কি বলো? তুমি তো হলে আমাকে, না মানে বোঝো, তুমি যদি সব কিছু জেনে নাও তাহলে আমাকে একটু বুঝতে পারবে, তাই না? আমিও তোমাকে বুঝতে পারবো। কি সব বলিয়া নেওয়াই তো ভালো, নাকি? কিছুই বুঝিতে পারিল না, তবু ঘাড় কাত করিয়া সে সায় দিল। শোনাই যাক স্বামীর প্রথম প্রণয় সম্ভাষণটা কী রকম। রমেশ বলিল, কেন আবার বিয়ে করলাম তোমাকে একটু বলি, বুঝলে? সহজে করতাম না। 5 বছর একজনের সঙ্গে ঘর কন্যা করে আবার আর একজনের সঙ্গে। তুমি নিশ্চয়ই আমাকে অশ্রদ্ধা করছো, তাই না? বলো, করছো না? প্রতিমা ভদ্রতা করিয়া বলিল, না না, তা কেন করব? রমেশ বলিল, করছো বই কি, সব শুনলে কিন্তু তোমার মায়াই হবে। হঠাৎ 3 দিনের জ্বরে ও যখন মরে গেল, শোকে আমি যেন কিরম হয়ে গেলাম। বেঁচে থাকতে কখনো আমি ভাবিনি এতখানি আঘাত পাব। সময় মনটা সুস্থ হয়ে যাবে ভেবেছিলাম, তাও হলো না। কোনো কাজে মন বসে না, মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কর্তব্যগুলো না করলে নয় তাই করে যাই। কিন্তু কি যে কষ্ট হয় তা কি বলবো। কত দিকে আমার কত রকম দায়িত্ব আছে, ক্রমে ক্রমে বুঝতে পারবে। আর কারোর ওপর যে ওসব ভরসাও করা যায় না, সেটাও তুমি কদিন থাকলেই দেখতে পাবে। অথচ আমার মনের অবস্থা এরকম যে হাত পা যেন ছেড়ে গেছিল আমার। আমার ভেসে থাকতে ইচ্ছা করে। আগে বাড়িতে সকলেই হাসি খুশি ভাব ছিল,
দেখতাম। এখন আমি মনমরা হয়ে যাওয়ার জন্য তারাও কিরম চুপচাপ হয়ে গেছে। কারোর সঙ্গে এখন মন খুলে হাসতে পারি না, কেউই পারে না। বাড়িতে কেমন একটা নিরানন্দ ভাব যেন ঘনিয়ে এসেছে। মেজাজটা কেমন একটা বিগড়ে গেছে। কথায় কথায় সবাইকে আমি ধমকে উঠি। সেজন্য বাড়ির শুদ্ধ লোক কেমন যেন ভয়ে ভয়ে দিন কাটায়। ছেলেটা ছেলেটা পর্যন্ত না সহজে আমার কাছে ঘেঁষতে চায় না। প্রথমে অতটা খেয়াল করিনি, তারপর একদিন টের পেলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে সুন্দর জীবনটা গড়ে তুলেছিলাম, আমার অবহেলায় তা ভেঙে যাবার উপক্রম হয়েছে। বড় অনুতাপ হলো আমার। আমার একার শোক আর 10 জনের জীবন যদি নষ্ট করে, সেটা কি ভালো না হওয়া উচিত? এমন যদি হতো যে সংসারে আমার কোনো কর্তব্য নেই বললেই চলে, মনের অবস্থা আমার যেমনই হোক না কেন তাতে কিছু আসে যায় না, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু তা যখন নয়, আমার শোক দুঃখ যখন সংসারের ওপর প্রভাব ফেলছে, তখন তো একটা ভাবনা চিন্তা করতেই হয়। এমন করিয়া বুঝাইয়া বলিল যেন শিশুকে বুঝাইছে। প্রতিমা বুঝিতে পারিল বিবাহ উপলক্ষে রমেশ যে ফ্যাশন করিয়া চুল ছাঁটিয়াছে, গোপদারি কামাইয়া মুখখানা চকচকে করিয়াছে, এসব কিছু নয়। হাত কাটা ছোট শার্টটা পরাই তাকে যেন মনে হচ্ছে কলেজের ছেলের মতো। আড়ালে মনটা সংসারী, হিসেবি, সতর্ক, উচ্ছ্বাস প্রবণতা, কল্পনা প্রভৃতির বদলে কিন্তু খুব সুবেচনায় ঠাসা তার মন, এটা ঠিক বোঝা গেল। প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য নয়, ভোলা প্রয়োজন বলিয়া আবার সে বিবাহ করিয়াছে। 4-5 বছর যার সঙ্গে ঘরকন্যা করিয়াছে, তার জন্য শোক করিতে করিতে জীবনটা কাটাইয়া দেবার প্রবল বাসনা। কিন্তু কি করিবে? আর 10 জনের মুখ চাহিয়া শোকটা কমানোর জন্যই বোধহয় তাকে বিবাহ করিতে হইয়াছে। এতটাই সে কর্তব্য পরায়ণ সংসারের প্রতি। কিন্তু তাকে করিতে হইবে কি? ভিজা ন্যাকড়া স্লেটের লেখা মোছার মতো কি তার স্বামীর মনের দুঃখ স্মৃতির রেখা মুছিয়া ফেলতে হইবে? ঘুমের ঘোরটা প্রতিমার কাটিয়া যায়। রমেশের গম্ভীর বিষণ্ণ মুখখানা একটা নজরে সে দেখিয়া ভাবিতে থাকে, এসব কথা তাকে বলিবার প্রয়োজন ছিল না। কি দরকার এসব বলার? তার যেটুকু রূপ যৌবন আর মানুষ ভোলানোর ক্ষমতা আছে, তার এক কণা কি সে বাপের বাড়ি থেকে ফেলিয়া আসিয়াছে? আস্ত মানুষটা সে আসিয়া হাজির এখানে। যে দরকারেই লাগুক না কেন, বাধা দিতে সে পারিবে না। কে জানে রমেশ ভাবিয়া রাখিয়াছে কিনা যে মেয়েদের একটা গোপন রিজার্ভ ফান্ড থাকে স্নেহ, মমতা, মাধুর্য, রচনা শক্তির। আগে হইতে বলিয়া রাখিলে ওখানে হয়তো কিছু ঘাটতি থাকে। একটা মানুষের শোকের তপস্যা মেয়েরা ভঙ্গ করিতে কি পারে? এও প্রতিমা বুঝিতে পারি না যে 10 জনের মুখ চাহিয়া প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য দ্বিতীয়বার বিবাহ করা এ আবার কেমন কথা? আত্মীয় স্বজন, দায়িত্ব, কর্তব্য, এইসব যাকে ভোলাইয়া অর্থাৎ তাকে ভোলাইতে পারে না, একটা স্ত্রীর আসা পর্যন্তই তার কি সব ভুল হয়ে যাবে? এগুলো পুরনো কথা সব ভুলিয়া যাইবে? একটা স্ত্রী তাকে আনন্দের ডগমগ করিয়া বাঁচিয়া থাকার স্বাদ দিতে আরম্ভ করিবে? এ তো শ্রদ্ধা জাগানোর মতো কথা নয়। স্ত্রীর প্রয়োজনে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করার চেয়ে এ যেন ঢের বেশি মানসিক দুর্বলতার পরিচয়। আরও অনেক কথা রমেশ সে রাত্রে বলিয়া গেল। রাত 3টের আগে তারা ঘুমাইল না। বাড়ির লোকে টের পাইয়া ভারী খুশি। এ পর্যন্ত নববধূর সঙ্গে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলে নাই, কিন্তু আজ এত রাত্রে সবাই খুব খুশি। বাড়িতে অনেক লোক, অনেক কাজ, অনেক বৈচিত্র্য রকমের মানুষজন। হৃদয়ে হৃদয়ে রকমারি স্নেহের ফাঁদ পাতা আছে। প্রতিমাকে
আটক করিবার চেষ্টায় কেউ কসুর করিল না। বউকে যে এই বাড়িতে ভীষণ খাতির করা হলো সেটা সে বুঝিতে পারে। সকলের কাছেই সে যেন অশেষ রূপে মূল্যবান। কাজ তাহাকে একটাও করিতে হয় না। সংসারের গোলমাল হইতে তাকে তফাতে রাখা হয়। রমেশের শৌখিন সেবাটুকু ছাড়া প্রতিমার কোনো কর্তব্যই নাই। দিন রাত সব সময় সে রাতে শুধু যাতে স্বামীকে সে সেবা করতে পারে সেটাই সে সবাই সুযোগ করে দেয়। ছেলে বুড়ো যেন ষড়যন্ত্র করিয়া মরে শুধু প্রতিমাকে তার স্বামীর কাছে পাঠাইবার জন্য। প্রতিমার বুঝিয়া থাকে যে সে কি চায়, এটা কেউ কি বোঝে? 1 বছর আগে মরিয়া যে বউ আজও এই গৃহের জড়বস্তুতে বিভিন্ন চেতনায় অক্ষত অমর হইয়া বিরাজ করিতেছে, তাড়াতাড়ি তাকে দূর করিয়া দিতে হইবে। সে যে বিপুল ফাঁকটা রাখিয়া গিয়াছে, শীঘ্র ভরাট করিতে দিতে হইবে। রান্না বান্না, খাওয়া দাওয়া প্রভৃতি নিত্যকার তুচ্ছ সাংসারিক কাজে নিজেকে এক বিন্দু ক্ষয় করিবার প্রয়োজন প্রতিমার নাই। যা কিছু তার আছে এক মনে সব সে ব্যয় করুক মৃতা সতীনের শূন্য সিংহাসন আত্মাভিষেকের আয়োজনে। হাসি গল্পে গানে বাজনায় উথলিয়া উঠিয়া রমেশকে সে ভাসাইয়া লইয়া যাক। তার ভাঙা বুক জোড়া লাগিয়া সে যেন আনন্দে ভাসিয়া বেড়ায়। হাসি চাই হাসি, অম্লান অপরিযাপ্ত হাসি। ননদ নন্দা বলে, কেন মুখ ভার করে আছো বৌদি ভাই? বাপের বাড়ির জন্য কি মন কেমন করছে? বলো তো, আজকে তোমাকে একবার যাবার ব্যবস্থা করে দিই। 2 দিন সেখানে থেকে মনটা ভালো করে এসো। তোমার শুকনো মুখ দেখতে না আমাদের কারোর ভালো লাগে না জানো। তোমার শুকনো মুখটা দেখলে আমার না আগের বৌদির কথা কেমন মনে পড়ে। বাপের অসুখ শুনেও তাকে আমরা পাঠাইনি। 2 দিন ধরে চোখের জল অনেক ফেলেছিল। তাই না আমাদের এমন শান্তি দিয়ে চলে গেল। এ আর একটা দিক, প্রতিমা মুখ ভার করিলে তার কথা সকলের মনে পড়িয়া যায়। প্রতিমা হাসিলে সকলে অবাক হইয়া বলে, ও মা, এ যে অবিকল সেই অভাগীর হাসি গো। নানা লোকে মৃতা সতীনটির সঙ্গে প্রতিমার নানা রকম সাদৃশ্য আবিষ্কার করে। পিছন হইতে দেখিলে প্রতিমার চলন যে তার মতো দেখায় এটা আবিষ্কার করে ছোট বউ বিমলা। তার বালা, তার চুড়ি যে আশ্চর্য রকম মানায় আছে প্রতিমার হাতে, এটাও আবিষ্কার করে আর এক ননদ নন্দা। বিধবা একজন পিসি থাকেন বাড়িতে, আর তার আবিষ্কারের বিষয়গুলো না আরও গুরুতর ব্যাপক। প্রখর দৃষ্টিতে তিনি প্রতিমার প্রত্যেকটি অঙ্গ নিরীক্ষণ করেন। বলেন, ও নন্দা, দেখ দেখ, বউয়ের চিবুকটা দেখ, গলাটা দেখ, ছুঁচলো কনুইটা দেখ, বাঁকাও দেখি বউ হাতখানা। দেখলি নন্দা? ও নন্দা, দেখ না একবার কেমন। রমেশ যে এত মেয়ের মধ্যে প্রতিমাকেই পছন্দ করিয়াছে, সে কি এমনি? এই মিলের জন্যই তো, বল নন্দা, আমি কি ভুল বলছি? একদিন প্রতিমার হাত হইতে পান লইবার সময় রমেশ বলিল, জানো নতুন বউ, তোমার আঙুলগুলো ঠিক তার মতো। আঙুলগুলো পর্যন্ত তার মতো? রাগে প্রতিমার মন জ্বালা করিয়া উঠিল। রমেশের স্মৃতিময় আবেগকে রূঢ় আঘাত করিবার জন্য তার যেন মনটা উসখুস করিতে লাগিল। সে বলিল, কার মতো গো? আর কেউ আছে নাকি তোমার ভালোবাসার লোক? রমেশ চমকিয়া উঠিয়া বলিল, কি বলছো কি? ছি, তোমার দিদির কথা বলছি। আমার দিদিকে তুমি আবার কবে দেখলে? কোথায় দেখলে? বিয়ের সময় তো সে আসেনি। আরে সে নয়, তোমার নিজের দিদির কথা বলছি না, মানসী মানসী। তোমার নখগুলো যেমন ডগার দিকে ঢেউ খেলানো, মানসীরও না তেমন ছিল।
এবার প্রতিমার মুখের কৌতুক ছলতা কেমন যেন মুছিয়া গেল। বলিল, তোমার আগেকার বউ? তার নাম বুঝি মানসী ছিল? রমেশ যেন স্তম্ভিত হইয়া গেল। কেন, তুমি জানতে না? একদিন এসেছ এখানে, তার নামটাও এখনো শোনোনি? প্রতিমা ম্লান মুখে বলল, কে বলবে বলো? দিদির কথা কেউ তো আমায় কিছু বলে না। রমেশ সাগ্রহে বলিল, শুনবে নতুন বউ, শুনবে তার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনবো, বলো না। মানসীর কথা বলিতে বলিতে রমেশের গলা ধরিয়া আসে। প্রতিমার অপরিমিত ঈর্ষা হলো। মনে হয় এই বাড়ির সকলে তার সঙ্গে এক আশ্চর্য পরিহাস জুড়িয়াছে। মানসীকে ভুলিবার ছলে তাকে আনাইয়া মানসীকে খুঁজিয়া ফিরিতেছে তারা। তার মৌলিকতার অচল এই বাড়িতে। সে মানসীর নতুন রূপ, অচিন্ত অব্যক্ত দেবতার প্রতিকৃতির মতো সেও সকলের নিরাকার ব্যাপক শোকের জীবন্ত প্রতিমা। মানসীর সঙ্গে সে সব দিক দিয়েই পৃথক, তবুও মিলের তার অন্ত নাই। ব্যথার পূজার নিবেদন করার জন্য সকলে তাকে মানসীর প্রতিনিধির মতন খাড়া করিয়া দিয়াছে। একদিন প্রতিমা স্বামীকে বলিল, আচ্ছা, খোকা কোথায় আছে? রমেশ বলিল, বড় পিসির ওখানে। তাকে আনবে না? তুমি বলিলেই আনিব। মানে? মানে বলছি, তুমি বললেই আনবো। প্রতিমা অবাক হইয়া বলিল, আমার বলার জন্য কি অপেক্ষা করছিলে নাকি? তোমাদের ব্যবহারে আমি সত্যিই না থ হয়ে যাচ্ছি। কাউকে একদিন খোকার কথা বলতে পর্যন্ত শুনলাম না এসে। যখন এসেছি এইবারে সেই থেকে কেন তা বুঝে উঠতে পারছি না। রমেশ বলিল, আমি বারণ করে দিয়েছিলাম নতুন বউ, এখানে তোমার মনটা একটু বসুক, তারপর না হলে বলা যেত। খোকার দিকে মন দেবার সময় পাবো আমি? কি চমৎকার বোঝো তোমরা মানুষের মন। দুদিন পরেই খোকা আসিল। বেশ মোটাসোটা লম্বা চওড়া ছেলে, কোলে করা কষ্টকর, তবু সকলে উদ্গ্রীব হইয়া আছে দেখিয়া। কোনো রকমে প্রতিমা তাকে একবার কোলে নিল। বড় লজ্জা করিতে লাগিল। প্রসব না করিয়াই সে এত বড় ছেলের মা। খোকাও নতুন লোকের কোলে উঠিয়া কাঠ হইয়া রহিল। পরের বাড়ির ছেলের সঙ্গে ভাব করার মতো করিয়া ছেলেকে যদি প্রতিমা আপন করিবার চেষ্টা করে বা সুযোগ পায়, মাতা পুত্রের প্রথম মিলনটা হয়তো এমন নীরস হইত না। কিন্তু সে যে মা এবং নতুন বউ, হাসি আর ছেলে মানুষের কথা দিয়ে শুরু করিয়া দূরে ধীরে ধীরে কাছে আসিবার উপায় তারা কি দেখিতে পাইবে? ছেলে কাছে আসিলে প্রথমেই বুকে জাপটাইয়া ধরিয়া আধ ঘোমটার ফাঁকে তাকে চুমু খাওয়া চাই, তবেই না বোঝা যাবে কত টান নতুন ছেলের প্রতি। কিন্তু ছেলে তো আসিল, একটু মায়াও ওর দিকে প্রতিমার পড়িল। কিন্তু মৃতা সতীনের ছেলে কম বিপজ্জনক পদার্থ নয়। একটা কঠিন সমস্যার মতো আদর যত্ন ভালোবাসা সব সতর্কভাবে হিসেব করিয়া করিতে হয়। কম হইলে লোকে বলিবে, হ্যাঁ সতীনের ছেলে তো, তাই অবহেলা করছে। বেশি হইলে বলিবে, সব লোক দেখানো। 18 বছর বয়সের ভাবপ্রবণ মনে এই ধরনের সতর্কতা বজায় রাখিয়া চলা কঠিন। হিসেবও সবসময় করা যায় না। প্রাত্যহিক জীবনে পদে পদে এমনি অভিনয় করিয়া চলিবার মতো প্রত্যুৎপন্ন মতিত্ব সে পাইবে কোথায়? ছেলেকে ভাত খাওয়াইতে বসিয়া প্রতিমা যদি একটু সময়ের জন্য অন্যমনস্ক হইয়া যায়, চমক ভাঙিয়া লক্ষ্য করে কেহ তাকে বিমনা হইয়া দেখিতেছে। খোকার অসংখ্য শিশুসুলভ অন্যায় আবদার প্রতিমার বারণ করিলে অসংখ্য বিপদে পড়ে। কি করিবে প্রতিমা ভাবিয়া পায় না। আবদার রাখিলে খোকার ক্ষতি, তা জানা সত্ত্বেও তার আবদার রাখিতে হবে, নাহলে তার নিন্দা হয়। না রাখিলে খোকা কাঁদে, তাতেও নিন্দা হয়।
ভরা পেটে খোকার হাতে সন্দেশ দিয়া প্রতিমা শুনিয়া একটু চুপ করে থাকে, কিন্তু শাশুড়ি নিঃশ্বাস ফেলিয়া পাশ থেকে বলিতেছিলেন, থাক না, ও তো ছেলে মানুষ, একটা সন্দেশ দাওই না ওর হাতে। তারপরই আবার না দিলে বলেন, নন্দা, নন্দা, যা তুই বলেছিস, নারীর টান তো নেই, তাই জন্য খোকাটা একটা সন্দেশ চাইলেও সে দেয় না। পরদিন ভরা পেটে আবার সন্দেশের জন্য খোকা কাঁদে। প্রতিমা তাকে কাঁদায়, না, সন্দেশ দেয় না, এখন তো পেটটা ভরা আছে। মুখ ভার করিয়া পিসিমা আসিয়া খোকাকে কোলে নেন, ভাঁড়ার খুলিয়া খোকার মুখে একটা সন্দেশ দেন, তারপর সেই স্থান ত্যাগ করেন। প্রতিমার মুখ লাল হইয়া যায়। খোকাকে উপলক্ষ করিয়া প্রতিমা ধীরে ধীরে টের পাইতে থাকে অতিরিক্ত স্নেহ যত্নের তলে তলে তার প্রতি একটা বিদ্বেষের ভাবও সকলের আছে। এবারের মনগুলো যতক্ষণ তাকে টনিকের মতন ব্যবহার করিতে পারে ততক্ষণ পর্যন্ত কৃতজ্ঞ স্নেহশীল হইয়া থাকে, কিন্তু যখনই প্রতিমার একটা বিশিষ্ট অস্তিত্ব সম্বন্ধে কেউ সচেতন হইয়া ওঠে, এবাড়ির কারোর কোনো কাজে লাগিবার নয়, প্রতিমাকে তখন সে আঘাত করে, তখন সে প্রতিমার সমালোচনা করে। দিন কাটে, কিন্তু এর ব্যতিক্রম হয় না। প্রতিমার ঘোমটা কমতে থাকে, চলাফেরার স্বাধীনতা বাড়ে, সুখ সুবিধার অতিরিক্ত কতগুলো ব্যবস্থা হয়। মানুষের সঙ্গে প্রতিমার মিল খুঁজিবার উৎসাহে সকলের ভাটা পড়ে এখন। তবে না হয় প্রতিমার ব্যবহার কৃত্রিমতাহীন, না দেয় কেহ তাকে বাঁচিবার জন্য একটা সহজ স্বাভাবিক জগৎ, আর আর একজনকে তার আসনে 5 বছর বধূ জীবনের বিচিত্র তপস্যার ব্যাপৃত জায়গায় বসাইবার জন্য নিমন্ত্রণ করে। তবু প্রতিমার সহ্য করিতে হয় রমেশকে, যদি সে ভালোবাসিতে পারিত তাহলে। ঘৃণার ভাব কোন কালে মুছিয়া গিয়াছিল, শ্রদ্ধা আসিতেও দেরি হয় নাই। রূপে গুণে মানুষটা অসাধারণ, সরল সহজ ব্যবহার, গাম্ভীর্যের অন্তরালে অত্যন্ত স্নেহপ্রবণ, রাগী কিন্তু শুভেচ্ছকও। এ ধরনের পুরুষের সাহচর্য মেয়েদের কাছে সবচেয়ে প্রীতিকর, এদেরই তারা স্বেচ্ছাদাসী। স্ত্রীর প্রতি কর্তব্য পালনে রমেশ খুব যে বেশি ত্রুটি করে তা নয়, তবু স্বর্গীয়া সতীনের বিরুদ্ধে প্রতিমার অকথ্য ঈর্ষা দাম্পত্য জীবনের সহজলভ্য সুখের পথেও কাঁটা হইয়া দাঁড়ায়। মানসীকে একেবারে ভুলিতে যাওয়া রমেশের পক্ষে এখনও সম্ভব নয়। প্রতিমা স্পষ্ট অনুভব করে দড়ি ছিঁড়িবার মতো স্বামীর বাহুবন্ধন হঠাৎ শিথিল হইয়া যায়, নিভিয়া গেল চুম্বনের আবেগ। তা যাক, তাও হয়তো প্রতিমা গ্রাহ্য করিত না, হয়তো সেজন্যই সে স্বামীর মন জয় করিবার তপস্যা তীব্রতম করিয়া তুলিল। একটা মৃতা রমণীর কাছে হার মানিবার সময়, হার মানিবার অপমান এ বয়সে তার কিন্তু আর সহ্য হয় না। ক্ষোভে প্রতিমার চোখে জল আসে। ছবিতে দেখা একটি নারীর প্রতিহিংসার অন্ত থাকে না তার প্রতি। কত স্বাদ ছিল প্রতিমার, কত কল্পনা ছিল, কত পর্যবসিত হইয়াছিল সেই সমস্ত স্বাদ, কিন্তু সে সব বিস্বাদ হয়ে গেছে, কর্তব্য সব নষ্ট হইয়া গেছে। এরকম সময় স্বামীর প্রতি প্রতিমার সেই গোড়ার দিকে ঘৃণার ভাবটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ফিরিয়ে আসে। এত যদি অবিস্মরণীয় প্রেম তার মানসীর জন্য, এ কি অপদার্থ সে যে প্রতিমাকে সমসাময়িকভাবে তার ভালো লাগিল কেন? একজনের স্মৃতিপুজোর আত্মহারা অবস্থাতেও তার একজনের কাছে মুগ্ধ করিতে পারে কি করে? শ্রদ্ধা করিবার মতো কি আছে তার মধ্যে? রমেশ জিজ্ঞাসা করে, এখানে তোমার মন টিকছে না, না প্রতিমা? প্রতিমা পাল্টা প্রশ্ন করে, আমার মনের খবর তোমাকে কে দিল? অন্য লোকের দিতে হবে কেন? আমি নিজে টের পাই না? মন খুলে যেন মিশতে পারছো না তুমি, কেমন যেন চুপচাপ হয়ে গেছো, মনে কোনো ফুর্তি নেই। কেউ কিছু বলে না তোমাকে? আদর যত্ন করে তোমাকে সবাই, বলো, তোমাকে কেউ কিচ্ছু কোনো খারাপ কথা বলে এখানে? প্রতিমা হাসে, হ্যাঁ,
মাগো, তার করে না। আদর যত্ন চোটে আমি হাঁপিয়ে উঠলাম। আমায় নিয়েও তো মেতে আছে সবাই, তাই না? রমেশ বলে, তুমি সবাইকে নিয়ে ওরকম মারতে পারলে তো বেশ ছিল বলো। আমি তো তাই চেয়েছিলাম, তুমিও সবাইকে নিয়ে মেতে থাকো। প্রতিমার ইচ্ছা হয় একবার জিজ্ঞাসা করে, আমার মন বসছে না বলছো? আমাকে কেন মনে ধরছে না তোমার? শুধু ভদ্রতা না করে ভালোবাসা দিয়ে দেখো না, মন বসে কি না আমার। সমস্ত বাড়িতে মানসীর স্মৃতিচিহ্ন ছড়ানো, সেগুলো প্রতিমাকে পীড়ন করে। খানতিনেক বাঁধানো ফটোই আছে মানসিক, একখানা তার শয়নঘরে, একখানা রমেশ যে ঘরে কাজ করে সেখানে, আর একখানা তার মায়ের ঘরে। মানসীর ড্রেসিং টেবিলে তার প্রসাধন সব রয়েছে সাজানো। মানসীর কয়েকটা বাছা বাছা গহনা তার আভরণ। মানসীর ব্যবহৃত খাটে তার শয়ন। মানসীর জামা কাপড়ে বোঝাই বাক্স প্যাটরা সব এখনো ঘরের মধ্যে। আরও কত অসংখ্য খুঁটিনাটি যে ছিল জিনিস বলা যায় না। বধূত্বের নতুনত্ব কমিয়া আসিলে মানসীর গহনা কখানা খুলিয়া ফেলিয়া রাখিল সে। সকলে তার লক্ষ্য করিল। শাশুড়ি খুঁতখুত করিলেন, তবে বিশেষ কেউ কিছু বলিল না। কিন্তু কয়েকটি গহনা খুলিয়া রাখিলে কি হইবে? অপরিহার্য, ব্যবহার্য, অব্যবহার্য পদার্থ সব কিছু মানুষই রাখিয়া গিয়েছে চারিদিকে। প্রকট হইয়া থাকা নিবারণ করিবে কে সেগুলি? মনের স্মৃতি, বাহিরের স্মৃতিচিহ্ন। এ বাড়িতে সে মৃতা রমণীকে অমরত্ব দিয়েছে, সব কিছু। নন্দা বলে, জানো বৌদি, ওই যে আলমারিটা সাফ করে বাজে জিনিস রাখছো, ওটা ছিল তার শখের সামগ্রী। ওপরের তাকে ঠাকুর দেবতার মূর্তি সাজিয়ে রাখত মানসী বৌদি। রোজ সকালে উঠে প্রণাম করত। ঠাকুর দেবতারা গেল কোথায় তাহলে ভাই? কে জানে দাদা কোথায় রেখেছে। মূর্তিগুলোর ওপরে দাদার বড্ড রাগ ছিল জানো, সে স্বর্গে যাবার পর। প্রতিমা বলে, সেই থেকে তোমার দাদার স্বভাবটা রাগী হয়ে গেছে, তাই না ভাই? নন্দা বলে, কেন, দাদা রাগারাগি করছে নাকি তোমার সঙ্গে? প্রতিমা হাসিয়া তার গালটা টিপিয়া দেয়, বলে, বিয়ে করলে বুঝবে বরের রাগারাগিও কত মিষ্টি। শুধু মিষ্টি ব্যবহারের চেয়েও সেটা কখনো কখনো আরও মিষ্টি হয়। একদিনও যদি রাগারাগি না হয় তবে বুঝবে বরের মনে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। বছর ঘুরিয়া আসিতে আসিতে জন্মিয়া গেল কত অভ্যাস, সৃষ্টি হইল কত অভিনব রসাস্বাদন। মানসীর শূন্যস্থান পূর্ণ করার জন্য আসিয়া থাকা প্রতিমা তো নিজস্ব জগৎ একটা বানাইয়া নিয়েছে। মানসীর ফাঁকটাতে খাপে খাপে তাকে বসানো অসম্ভব, কারণ তার তো নিজের একটা জগৎ আছে। কোথায় সেই ফাঁকে প্রতিমা বোধহয় আঁটছে না, কোথাও সে ছোট হয়ে গেছে। মানসীর সঙ্গে তার যত বিরোধ, যত পার্থক্য সব দিনে দিনে স্পষ্ট হইয়া উঠিতে থাকে। প্রতিমার দোষ গুণ, তার সঙ্গে তার যত বিরোধ, যত পার্থক্য সবই স্পষ্ট হচ্ছে। বিরক্তি ও ভালো লাগা সৃষ্টি করে তার অভিনবত্ব বিচলিত হইয়া যায়। অথচ প্রতিমা স্বকীয় আকর্ষণ স্বীকার করিয়া কাছে গেলে বড় সুন্দর একটা হৃদয়ের পরিচয় তার মেলে। যেভাবে মানসীর সঙ্গে সকলের অচ্ছেদ্য বন্ধনগুলো সৃষ্টি হইয়াছিল, সেইভাবেই প্রতিমাও সকলকে বাঁধিতে বা বাধা পড়িতে থাকে। খোকা মা বলিয়া ডাকিলে প্রতিমা আরেকটা বিশ্রী অস্বস্তিকর অনুভূতি জাগে। আবার কখনো কখনো ভালোই লাগে, যদিও ছেলেটার জন্য তার মায়াও হয় মাঝে মাঝে। শাশুড়ি ননদ যা, এদের সঙ্গে বাড়ির বউয়ের যে সম্পর্ক, আধখানা মন দিয়াই সুষ্ঠুভাবে তা বজায় রাখিতে পারা যায়। প্রতিমা সেটাই করার চেষ্টা করে। সবই যেন এরকম সহজ স্বাভাবিক হইয়া আসে। শুধু রমেশকে প্রতিমা নিজের জীবনে মানাইয়া লইতে পারে না। প্রথম যেদিন সে ভাবিতে পারে বা বুঝিতে পারে শীতের কুয়াশা কাটিবার মতন রমেশের মন হইতে মানসিক সুখ বা মানসিক শোক
কাটিয়া যাইতেছে। তার ঈর্ষাতুর মনে সেদিন আনন্দের পরিবর্তে গভীর বিষাদ ঘনাইয়া আসে। কেমন যেন লজ্জা পায় মনে। মনে হয় নিজের তারুণ্য দিয়া এতকাল একটা অপবৃত্ত ব্রত পালন করিতেছিল, উদযাপনের দিন আসিয়াছে। তা তো সে করে নাই। কতদিন মানুষের ফটোর সামনে দাঁড়িয়ে হিংসায় জ্বলিতে জ্বলিতে তার স্বাদ গিয়াছে, ফটোখানা জানলা দিয়ে ছুড়িয়ে ফেলে দেয়। যেখানে যা কিছু স্মৃতিচিহ্ন আছে সে মায়াবিনীর ভাঙিয়া সব গুঁড়ো করিয়া দেয়, কিন্তু যাচিয়া রমেশের মন হইতে তাকে সরাইয়া দেবার চেষ্টা সে করিতে পারে না। দেবীপক্ষে প্রতিমার বিবাহ হইয়াছিল। বিবাহের রাত্রি একদিন ঘুরিয়া আসিল। গোপনে রমেশ সেদিন ফুল আর সোনার উপহার কিনে আনিল। গম্ভীর চাপা লোকটির মধ্যে একটা সুগভীর উত্তেজনা আজিকার বিশিষ্ট রাত্রিকে উপভোগ করার ঔৎসুক্য প্রত্যাশা মতোই প্রতিমার কাছে ধরা পড়িয়া গেল। খুশি হইতে পারিল না সে। বোধ করিল মৃদু একটা বিস্ময়, একটা গ্লানিকর অস্বস্তি। কি ভাবিয়া রমেশের আনা ফুলের মালা একটা প্রতিমা মানসীর ফটো বেষ্টন করিয়া টাঙাইয়া দিল। দীর্ঘকালে তীব্র উত্তপ্ত সার প্রতিমার মন জুড়িয়া ওর স্থায়ী স্থান লাভ করিয়াছে। ওর কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছে প্রতিমার যে নিজের বিবাহ রাত্র যে আজ সেটা ভুলিবার উপায় তার নাই। এমনই আশ্চর্য যোগাযোগ যে প্রতিমাকে চুম্বন করিয়া মুখ তুলিতেই মানসীর ফটোর দিকে রমেশের চোখ পড়িল। সে বলিল, ওর ফটোতেও তুমি মালা দিয়েছ? তুমি তো বড় ভালো প্রতিমা। প্রতিমা অনুভব করিল তীক্ষ্ণ ধার ছুরির ফলার দড়ি কাটিবার মতন মানসীর স্মৃতি কমাস আগেও রমেশের যে বাহুবন্ধন শিথিল করিয়া দিত, জীবন্ত সাপের মতো সেই বাহু দুটি আরও জোরে আজ তাকে জড়াইয়া ধরিয়াছে। রমেশের যে চুম্বন ছিল শুধু ওষ্ঠের স্পর্শ, আজ তা প্রেমের আবেগে অনির্বচনীয়। সহসা প্রতিমা কাতর হইয়া বলিল, ছাড়ো ছাড়ো। সে কি ছাড়ো আমায়? কি হলো? রমেশ ভীতভাবে জিজ্ঞাসা করিল। আরে দম আটকে গেল আমার যে, ছাড়ো। প্রতিমাকে ঠেলিয়া দিয়া রমেশ খাটে উঠিয়া বসিল। সেও সঙ্গে সঙ্গে স্বামীকে ঠেলিয়া ফেলিয়া দিয়া প্রতিমা খাট থেকে নামিয়া গেল। ঘরে পর্যন্ত থাকিল না। বিদ্যুতের আলো মানসীর ফটোর কাছে প্রতিফলিত হইয়া চোখে লাগিতেছে। প্রতিমার মনে হইতেছিল সে যেন মানসীর তীব্রোজ্জ্বল ভৎসনার এক সৃষ্টি। প্রতিমা ছাদে পালাইয়া গেল। ছাদ ছাড়া বউদের আর তো কোনো যাওয়ার স্থান নাই। অপরিবর্তনীয় আকাশ ছাদের উপরে, তারার আলো, সেই তারার আলো মেশানো অপরিবর্তনীয় রাত্রির অন্ধকার চারিদিকে। দুঃখে প্রতিমার কান্না আসিতে লাগিল। ভুলিয়া গিয়াছে এমন মন তার স্বামী যে তার মধ্যে মানসীকে ভুলিয়া গিয়াছে, তার মনোরাজ্যের সেই সর্বময়ী সম্রাজ্ঞীকে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যাবার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি পরবর্তী পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।